আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শিগগিরই জুলাই সনদে পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আলী রিয়াজ। আব্দুর রহিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় আলোচনার পর দেওয়া হয় জুলাই ঘোষণাপত্র। তবে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ এখনো বাকি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, দ্রুতই চূড়ান্ত হবে জুলাই সনদ। আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়েও আগামী সপ্তাহে আলোচনা শুরু করবে কমিশন। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলেও মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। এর একটি আইনি বাধ্যবাধকতার জায়গা। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। মানুষ গর্ব করবে সরকারকে এমন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন। তিনি বলেন, গত 1 বছরে পুলিশের যে সংস্কার হয়েছে তাতে শান্তিপূর্ণ নির্বাচন অসম্ভব। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দ্রুত নির্বাচন সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন মেজর হাফিজ। যে পদ্ধতি সহজ, যেটা সবাই বুঝতে পারে, সেভাবে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। কিছু রাজনৈতিক দল জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির এই জাতীয় স্থায়ী কমিটির সদস্য। জনগণ এখনো এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যেই তারা পিয়ার সিস্টেমের কথা বলে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর আজ। দায়িত্ব নেয়ার পর শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনরুজ্জীবন সহ 12টি খাতে সফলতায় এসেছে বলে জানায় সরকার। তবে সফলতার সঙ্গে আছে ব্যর্থতার গল্প। বিশেষ করে 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি খুব একটা চোখে পড়েনি। সাকিবুর রহমানের রিপোর্টে এরই বিস্তারিত। 36 দিনের টানা আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। 8 আগস্ট শপথ গ্রহণ করে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে হতাহতের ঘটনায় বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে। দায়িত্ব নেওয়ার পর থেকে সবার আগে আসে সংস্কারের কথা, যার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদ ঘোষণা করে প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। দেশকে স্বৈরাচার বহুল কাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে বিভিন্ন কথা হলেও 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন আয়োজনে চিঠিও দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে। দায়িত্ব নেয়ার পর অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা।
সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এ বছরের জুন মাসে দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি কমে 8.48% নেমেছে, যা গত ৩৫ মাসে সর্বনিম্ন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন করতে না পারাকে এই সরকারের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা বললেও দৃশ্যমান ছিল না তেমন কিছু। জুলাই হত্যায় জড়িত অনেককেই আইনের আওতায় নিয়ে না আসায় অনেক জায়গায় জনবিস্ফোরণ থেকে মব ভায়োলেন্স ঘটে, তুচ্ছ ঘটনায় ঘটে হত্যাকাণ্ডও। দায়িত্ব গ্রহণের পর এই সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল বিভিন্ন দাবি আদায়ে সড়ক কিংবা সচিবালয়ে আন্দোলন। সেসব চ্যালেঞ্জকে মোকাবিলা করে কখনো দাবি মেনে নেয়া, আবার কখনো না মেনেই থেমেছে আন্দোলন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সংস্কারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ, এমন প্রত্যাশা সবার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীরা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে উপকমিশনার রবিউল ইসলাম জানান, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। এর আগে এই ঘটনায় 5 থেকে 6 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের ভাই মোহাম্মদ সেলিম মিয়া। গেল রাতে বাসন থানায় মামলাটি করা হয়। চান্দনা চৌরাস্তা এলাকায় এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনায় ভিডিও ধারণ করে সাংবাদিক তুহিন। হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বললে নিজের পরিচয় জানিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে তারা। কিভাবে মানুষ পারে এরকম জঘন্য কাজ করতে, এমন ভাবে কুপাইছে যে মানুষের ভাবে কাজ করে না। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি সুস্থতা বিচার চাই। আমার ভাইয়ের 2টা সন্তান, একটা 2টা ছেলে, ছোট তাদের কি উপায় হবো আল্লাহ জানে। যারা জড়িত আমি চাই যে তারা গ্রেপ্তার হলে তাদের কাছ থেকে জানা যাবে আসল ঘটনা, এবং এই ঘটনায় একটি মামলা হয়েছে, এই পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল ইসলাম। আজহার, তুহিন হত্যাকারীদের কাউকে কি গ্রেফতার করা হয়েছে কিনা, এছাড়া লাশের সুরতহাল শেষ হয়েছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ। তুহিন হত্যার এই পর্যন্ত সন্দেহভাজন হিসাবে 5 জনকে পুলিশ আটক করেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন আসলে মূলত তারা এই ঘটনা ঘটিয়েছেন কিনা। তাছাড়া ময়না তদন্তের কাজ এখনো শেষ হয়নি, তবে নামাজের পরে তারা যেটা জানিয়েছিল যে নামাজের পরে, জুমার নামাজের পরে ময়নাতদন্ত শেষ করে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করবেন। এবং এরই মধ্যে কিন্তু সাংবাদিক যারা আমাদের গাজীপুরের যারা স্থানীয় সাংবাদিক তারা মানববন্ধন করেছেন, তারা প্রতিবাদ করছেন এবং তারা শুধু একটা দাবি জানিয়েছেন সরকারের কাছে, প্রশাসনের কাছে, যে সাংবাদিক হত্যা হলেই কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না তাৎক্ষণিক, কেন গ্রেপ্তার হচ্ছে না, এই জন্য তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এই সাংবাদিক হত্যাকারীদের বিচারের জন্য এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করার জন্য। আসলে মূলত তাদের এই দাবিগুলা বিভিন্ন সাংবাদিক মহলে সাংবাদিকরা জানাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যেই রিপোর্ট এসেছে এই পর্যন্ত ময়নাতদন্তের কাজ কিন্তু এখনো শেষ করতে পারে নাই। এই ময়নাতদন্ত শেষ হইলে কিন্তু তার লাশ তার গ্রামের বাড়ি, প্রথমে বলছে তার স্বজনরা বলছে চৌরাস্তায় একটি জানাজা হবে, এই জানাজার পরে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া তার বিটিপাড়া গ্রামে, তার নিজ গ্রামে কবর জানাজা করবে, পরবর্তী লাশ জানাজা। এই ছিল আমার কাছে এখানকার গাজীপুরের সর্বশেষ। আজহার, আপনাকে ধন্যবাদ। চাঁদাবাজিকে কেন্দ্র করে নয়, ছিনতাইকারীর ছিনতাইয়ের দৃশ্য ভিডিও করায় প্রাণ গেল সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একথা জানিয়ে পুলিশ বলছে, সাংবাদিক তুহিন হত্যার প্রাথমিক তদন্তে বিএনপির কারোর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট।
লক্ষ্য করবেন এখানে এই যে এই মেয়েটা বৃহস্পতিবার সন্ধ্যা 7টা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ছিনতাইকারীরা একজন মহিলার ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি শুরু করেছে। সেই দৃশ্যের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। ছিনতাইকারীরা মহিলাকে ছেড়ে ধাওয়া করে তুহিনকে। এই ছেলেগুলোকে দিয়ে তুহিন দৌড়ে পাশের মসজিদ মার্কেটের একটি চায়ের দোকানে গিয়ে ঢুকে। সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। সেই সাংবাদিক বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় তাকে হত্যা করেছে এমন তথ্যের প্রমাণ পায়নি পুলিশ। নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে, এই ধারণ কেন করেছে, কেন ডিলিট করছে না, এরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয়। ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনী। যে সাংবাদিক তাকে কুপায়। এখানে দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। এখানে স্যার নতুন করে অস্থিরতার আগুন নিত্যপণ্যের বাজারে। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, ডিম ও মুরগির দাম। এতে ক্রেতারা ক্ষোভ ঝাড়লেও বিক্রেতাদের অজুহাত অতিবৃষ্টির কারণে সরবরাহে ঘাটতিতেই বেড়েছে দাম। রাকিব হাসানের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। অজুহাত অতিবৃষ্টি, আমদানি বন্ধ ও সরবরাহ কম। কারণ যাই হোক, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা। খুচরা বিক্রেতাদের দাবি, উৎপাদক ও পাইকারিতে দাম বাড়ায় তাদেরকেও বেশি দাম রাখতে হচ্ছে। পাবনারটা আপনার 80 টাকা কেজি আর ফরিদপুরটা 70 টাকা কেজি। গেল সপ্তাহে ছিল পাবনারটা 70, এই সপ্তাহে পাবনারটা 80। হঠাৎই বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডিম বিক্রি হচ্ছে 140 টাকা ডজনে। সোনালিকা মুরগির দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 330 টাকায়। প্রায় সব ধরনের চালের দামও বাড়তি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চলতেছে 135 টাকা লাল ডিমের ডজন, আর সাদা মুরগি ডিম আছে 125 টাকা ডজন। আজকে সোনালি বিক্রি করতেছি 330 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 165 টাকা, 170 টাকা, দেশি মুরগি 580 টাকা। স্বস্তি নেই মাছের বাজারেও। ইলিশ সহ সব মাছই বিক্রি হচ্ছে চড়া দামে। এখন ইলিশ মাছ কেনা মানে এটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে। আপনি 5000 টাকা আনবেন, এই এক মাসের বাজার করার জন্য সে এক সপ্তাহে শেষ হয়ে যাবে। এখন 1600 টাকা, 1800 টাকা, 2000 টাকার নিচে পাওয়া যাচ্ছে না ছোট মাছ, তাও মাছের দাম প্রচুর বেশি। সবজির দামও আগের তুলনায় বেড়েছে। করল্লা, কাকরোল, বরবটি সহ বেশিরভাগ সবজির কেজি এখন 80 টাকার আশপাশে। বেগুনের দাম 20 থেকে 30 টাকা বেড়ে 100 থেকে 120 টাকা হয়েছে। চাহিদা বর্তমানে শসার, বেগুনের একদম 100 টাকা কেজি। প্রতি কেজি কাঁচা মরিচ 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। রাকিব হাসান, RTV, ঢাকা। গেল রাত থেকে রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। মৌসুমী বায়ু আরও বেশি সক্রিয় হওয়ায় বৃষ্টি সারাদিনই থাকতে পারে। এছাড়া দেশে বিভিন্ন জায়গায় আগামী 4 দিন বৃষ্টি ঝরবে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো স্থানে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল এই 3 বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চিটাগাং বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টার পরবর্তীতে এই বৃষ্টিপাতের প্রবণতাটা উত্তরের দিকে সরে যাবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা হয়তো বা কমে আসবে, কিন্তু ম্যাক্সিমাম বৃষ্টিগুলো হবে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম হাওলাদার। 19 জুলাই গুলি লাগার পর 11 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 31 জুলাই শাহাদাত বরণ করেন তিনি। তার মৃত্যুর 8 মাস পর ধর্ষণের শিকার হয়ে বিচার না পেয়ে আত্মহত্যা করেন বড় মেয়ে। দেশজুড়ে ঘটনাটি আলোচিত হলেও এখনও এর সুষ্ঠু বিচার না পেয়ে ক্ষুব্ধ স্বজনরা। শহীদ জসিম ও ধর্ষণের শিকার মেয়ের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো
তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের জুলাই মাস, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বৈষম্য, সীমাহীন দুর্নীতি আর গুমখুনে অতিষ্ঠ হয়ে রাজপথে ছাত্র জনতা। 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হবার পর 31 জুলাই শহীদ হন পটুয়াখালীর গাড়ি চালক জসিম হাওলাদার। তাকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই চলতি বছরের 18 মার্চ শহীদ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে স্থানীয় দুই বখাটে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি দ্বারা ধর্ষণের শিকার হন বড় মেয়ে। পরে ঘটনার গ্লানি ও বিচার না পাবার কষ্টে আত্মহত্যা করতে বাধ্য হন তিনি। যার বাবা দেশের জন্য শহীদ হলো, যার বাবার রক্তের বিনিময়ে আপনারা নতুন বাংলাদেশ পেলেন, তার মেয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারলো না কেন? কিসের জন্য? এই সমাজ আমাকে কি দিল? আমার শুধু একটি দেবে, আমার বাবার বিচারও চাই, আমি আমার বোনের বিচারও চাই। আমার বাবাকে যারা গুলি করছে তাদের আমি সর্বোচ্চ বিচার চাই। আজ পর্যন্ত 1 বছরের মধ্যে আমি বিচার আসার কিছুই পাই নাই। তারপর আমার নাতি হলো মরছে, আমি কোনো পর্যন্ত বিচার পাইনি। আমি এই যে সুস্থ বিচার আমরা দর্শনের কাছে চাই, যে বিচার পাই এই বিষয়টার জন্য আমরা করেন, নাহলে আল্লাহর কাছে আমরা ঠেয়া থাকবে। শহীদ পরিবারটির সঙ্গে ঘটা ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠু বিচার চান স্থানীয়রা। এগুলোর সুষ্ঠু বিচার হওয়া দরকার। দেশ এরকম চলতে থাকাটা খুবই অপ্রীতিকর। আমরা চাই সুষ্ঠু বিচার এবং ফ্যামিলির শান্তভাবে থাকতে পারে, এবং এটা সরকারের কাছে আমরা আবেদন করি। অভ্যুত্থানে জসিম এবং তার মেয়ের সঙ্গে ঘটা ধর্ষণকাণ্ডের বিচার না হলে প্রশ্নবিদ্ধ হবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সিয়াম রাতে লৌহজংয়ের মাওয়া ঘাটে বেড়াতে এসেছিলেন। সকালে ঢাকার বংশালে ফিরে যাওয়ার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ধামরায় ট্রাক চাপায় দালোয়ার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গেল রাতে ধামরায় বাজার সড়কের মমতাজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং কিছু অংশ থেতলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।